জাঙ্কুক কথা না বলে ব্যথার জায়গায় ঠোঁট রাখে, তবে শীতল চুমুর মাধ্যমে পরশ ছোঁয়াতে নয়, বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে। তের চোখে আপনা আপনি জল চলে আসে, তবুও সে প্রতিবাদ করে না, ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে জমা জল জাঙ্কুক দেখেনি, দেখবেও না। জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে। জাঙ্কুকের হাত তের শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায়। তে কোনো প্রতিবাদ করে না। জাঙ্কুকের হাত পিঠ বেয়ে ঘাড়ের কাছে আসতেই তে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎই জঙ্কুকের ঠোঁট তের ঠোঁটের কাছে এসে থেমে যায়। তে চোখ খুলে তাকায় জঙ্কুকের চোখের দিকে। জঙ্কুক ধীরে ধীরে তের ঠোঁটে চুমু খায়। তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয়। আধো ভেজা শরীরেই জঙ্কুক তেকে কোলে তুলে বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। গায়ের পানিতে বিছানা ভিজে যাচ্ছে, তবুও কারো খেয়াল নেই সেদিকে। তের সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে জঙ্কুকের কানে। জঙ্কুকের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। তে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে জঙ্কুককে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে ওঠে তে। জঙ্কুক তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে তেকে ঘাড়ে গালে গলায় স্পর্শ করে বেসামাল করে তুলে হঠাৎই তের উপর থেকে নিজের ভারী দেহটা উঠিয়ে নেয়। তের সাহস নেই ওই নেশা ভরা চোখের দিকে তাকানোর। সে তাকায় না। জঙ্কুক গা থেকে ভেজা শার্টটা খুলে নিচে ফেলে দেয়। পরনে এখন কেবল তার কালো ট্রাউজার। তাকাও তে, তাকাও, তাকাও আমার দিকে। জঙ্কুক তের হাত নিজের বুকের উপর রাখে। তে জঙ্কুকের অনাবৃত বুকে আঙ্গুলের ছোঁয়া দিতেই জঙ্কুক তার হাত ধরে বলে, শিওর তো? না হলে আজকে ছাড়ছি না। নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ আগুন সুন্দরী। তোমার এই নাম, এই শরীর, এই মন কেবলই আমার। এখানে অন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ। যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে, কসম বউ, ধ্বংস করে ফেলবো সব। আমাকে খুনি হওয়ার সুযোগ করে দিও না। তে আবিষ্কার করলো অন্যরকম জঙ্কুককে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাতাড়ি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে। যত্নে পরা শাড়িটা জঙ্কুক কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। সকালে সোনালি রোদের আলোর স্পর্শে তে চোখ মেলে দেখে শরীরের উপর সাদা কম্বল টানা। একটু নড়ে চড়ে পাশ ফেরার পরেই টের পায় বিছানার ওদিকটা ফাঁকা, জঙ্কুক নেই। তে গা থেকে কম্বল সরিয়ে দেখে অবস্থা খুব একটা সুবিধার নয়। তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে, কিন্তু তার আগেই সকিনা রুমে ঢুকে যায়। ততক্ষণে তে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছে। আপা, খালু আপনারা জলদি তৈয়ার হইতে কইছে। স্যার প্যারাস আছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার কোনো সাহায্য লাগবে? দেন আমি সাহায্য করি। বিছানাটা গুছাই দেই। লাগবে না, তুমি যেতে পারো। আচ্ছা। জঙ্কুককে দুদিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকায় যেতে হবে। সকাল সকাল সে হলরুমের সোফায় বসে ফাইল ঘাঁটছে। পাশেই সুগা ক্লান্তিতে প্রায় আধমরা হয়ে পড়েছে। এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অথচ জঙ্কুকের চোখে কোনো দয়া নেই। সুগা একসময় আর সহ্য করতে না পেরে হতাশ স্বরে বলল, ভাই, আর কতক্ষণ কাজ করতে হবে? এটা বাসা বাড়ি, আপনার অফিস না। ও হে কুদ্দুসের বাপ, আমি অন্ধ নই, আর আমার চোখ দুটো জনগণের ব্রেনের মতো পেছনে না। আমি আর কাজ করতে পারবো না, ক্ষুধা লেগেছে। বাউসাল না খেয়ে দেন, আগে আপনার মাথাটা খাই। সকাল সকাল মুখ খুলতে চাচ্ছি না সুগা। এমনিতেই জঙ্কুক এলাহির দোষ বেশি। কথায় আছে না, গু খায় সব মাছে, দোষ পড়ে পাঙ্গাসের। বাড়ির বউরা সকালে কাজে ব্যস্ত। রান্নাঘরে তো বেশ কয়েকজন কাজের মানুষ আছে, তবুও রান্নার দায়িত্ব কাউকে দিতে পারে না জিন। বাহিরের মানুষের হাতে রান্না খাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই সিঁড়ি দিয়ে সকিনার সঙ্গে নামছে। এত বড় ঘুমটা টেনেছে যে মুখটাই দেখা যাচ্ছে না। তে নিচে নেমেই সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে তে চায়ের ট্রে নিয়ে বের হয়। জঙ্কুক কাজ থামিয়ে তের দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে আছে নিজেও জানে না। এই ট্রে ওর হাতে কে দিল? হয়তো সে প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ বসে দেখছে সব। তে টেবিলের উপর ট্রে রেখে প্রথম চায়ের কাপটা নামজুন আলাহির দিকে এগিয়ে দিল। ঠিক তখনই সুগা এসে বসলো। সঙ্গে ছিল জোহান। তে একবার জোহানের দিকে তাকালো। তার ডান বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা। জঙ্কুক কেবল তের দিকে তাকিয়ে আছে। তে যখন সামান্য ঝুঁকে রাজনের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিল, সেই মুহূর্তে রাজনের চোখ পড়ল তার পেটের দিকে, যেখানে কাপড়ের বাজ সরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠেছে। তবে সেই দৃষ্টি এক মুহূর্ত স্থির হতে পারল না। তার আগেই তের হাত থেকে জঙ্কুক কাপটা কেড়ে নিয়ে বলল, এটা আমার হাতে দাও, আর যাও আমার জন্য কড়া করে একটা ব্ল্যাক টি বানিয়ে আনো। তে আজকে জঙ্কুকের হাব ভাব কিছুই বুঝতে পারছে না।
এই যে হঠাৎ লোকটা তার জন্য মহিয়া হয়ে ওঠে, হঠাৎ আবার তার ব্যবহার এমন ভাবে বদলে যায় যেন সবকিছু ছলনা, অভিনয়। তে এক মুহূর্ত দেরি না করে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিরে বাপ, হাতে কি হয়েছে? বিপদ নিয়ে খেলি আব্বা, এসব আঘাত লাগা তো স্বাভাবিক। ভালো লাগছে না আমার, আমি উঠলাম। রাজন ভাই সিগারেট দেন, আমি আবার চা সিগারেট একসঙ্গে খাই। হ্যাঁ, এতে ভালো বাথরুম হয়। জঙ্কুক পাশ ফিরে সুগার দিকে চাইতেই সে চুপ হয়ে গেল। রাজন একটা সিগারেট এগিয়ে দিল জঙ্কুকের দিকে। জঙ্কুক নিঃশব্দে সিগারেটটা ধরিয়ে এক গভীর টান দিয়ে গাল ভর্তি ধোঁয়া ছাড়লো রাজনের মুখের দিকে। তারপর ঠান্ডা গলায় বলল, আজকাল একটু এদিক ওদিক নজরটা বেশি যাচ্ছে, তাই না ভাই? নজর দেওয়ার মতো জিনিসের উপর মানুষ তো নজর দিবেই। আপনি তো পশু ভাই, আপনি কেন নজর দিবেন? বুঝলাম না জঙ্কুক, এইবার দেশে আসার পর তোর হইলোটা কি? তুই তো এমন ছিলি না, ওই মাইয়া তোর মাথা খাইছে। হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া? শি ইজ মাই লিগ্যাল ম্যারিড ওয়াইফ। শি ইজ মিসেস জঙ্কুক এলাহি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? টেল মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই নো হাউ টু এক্সপ্লেন। কিন্তু তুই যা করতাছ ঠিক হইতাছে না। তুই তো নিজেও বিপদে পড়বি, আমগরে ফেলবি। তুই বাঘের মুখ থেকে শিকার থাবা দিছ, আর এখন সেই শিকার নিয়ে আমগুলোকে ঝামেলা করতাছ। আমি শিকারি ভাই, থাবা দেওয়া আমার ধর্ম। লিসেন, আমাকে আমার কাজ করতে দেন, আপনারা আপনাদেরটা করেন। আমার কাজে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ঢুকিয়ে দিব। আর একটা কথা, আমি কিন্তু আঙ্গুল ছুঁই না, পুরো হাতটাই ছিঁড়ে উপরে ফেলি। ভাই এমন করে কয় না, ভুইলা গেলা? শেয়ারিং ইজ মাই চুল, এসব আমি গুনি না। ভালো মানুষ হয়ে আছি, সেভাবেই থাকতে দেন। জাঙ্কুক কথা শেষ করে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা রুমের দিকে পা বাড়ালো। ভেবেছিল তেকে আজ একটা সারপ্রাইজ দিবে, তবে মুড নেই এখন। সিঁড়ির কাছে পৌঁছে পেছন ফিরে কঠোর গলায় সকিনাকে বলল, তোর আপাকে বল রুমে আসতে, জলদি। সুগা শুকনো গলায় ডুব গিলে চায়ের কাপ নামিয়ে রাখলো। ভাইয়ের মেজাজে বরফ থেরাপি দিতে হবে। সে ধীর পায়ে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎই পেছন থেকে কে যেন ধপ করে ঝাঁপিয়ে পড়লো তার গায়ে। হ্যাঁ গো কালুর বাপ, হোয়ার আর ইউ গোয়িং? প্লিজ আমারে ছেড়ে নো গোয়িং, বিকজ আই লাভ ইউ। অন্যদিকে তে রুমে আসতেই জঙ্কুক বলল, শাড়ি খোলো। মানে? বাংলা বোঝো না? তোমাকে বলছি না শাড়ি শুধুমাত্র আমার সামনে পড়বে। কি চাও তুমি? তোমার জন্য আমার হাত রক্তাক্ত হোক? বলে জঙ্কুক আলমারি খুলে একখানা কালো রঙের কামিজ বের করে তের হাতে তুলে দিয়ে বলল, নাও বদলে ফেলো। এখানে? কেন, সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছো, তাহলে এখন স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? জঙ্কুক ক্ষিপ্ত হয়ে তের বাহু ধরে টেনে নিজের কাছে এনে গাল চেপে ধরে বলল, বেটি সহজ কথা বোঝো না? ইংরেজি মারতে হবে? শোনোতে, তুমি কেবল আমার, কেন বোঝো না? অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দেখ, আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে, আর তুমি বলবি আগুনে ঘি ডালো। মন তো চাই দেই দুইটা কানের নিচে লাগিয়ে। খালি আমার রক্তে মিশে গেছো দেখে ছাড় দিচ্ছি। আপনার কি হয়েছে, এমন করছেন কেন? এই চুপ, প্রশ্ন শুনতে চাই না। যা বললাম তাই যেন হয়। ফার্দার আমার কথা অমান্য করলে তোমার সুন্দর পেটে সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছে এলাহি? বোকামে, আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তাল সমুদ্র। আগুনকে ধ্বংসের ক্ষমতা নিয়ে আমার জন্ম, মাইন্ড ইট। বলি তের বাহু ছেড়ে দিয়ে ওয়াইন কুলার থেকে লাল পানি বের করে কয়েক ডোক খেয়ে বলল, আমি নাস্তা নিয়ে আসছি, খাইয়ে দিব আজ তোমাকে, ততক্ষণে বদলে নাও। তের মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এই কেমন অদ্ভুত মানুষ, এই কেমন তার দৈত্য সত্তা। এই তো একটু আগেও শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দিবে বলছে। এই লোক নিজের হাত দিয়ে তো খেতে পারে না, অদ্ভুত ভাবে খায়। অভ্যাস তো কি সব ইংরেজদের মতো চামচ দিয়ে খাওয়ার। তের চোখে এই তো জল চলে আসবে বলে, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, চোখে জল আসতে দিবে না। এতটাও দুর্বল নয় সে। আপনি খেয়েছেন? কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাস নেওয়া এখনো বাকি। ক্ষুধা তো আমি অবশ্যই মিটাবো বিবিজান। তে কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতেই নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। তে মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। আপা মাফ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল, এর মাঝে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা বুঝতেই পারিনি। চিন্তার কিছু নেই, আমি দাদিকে সামলাচ্ছি। জিমিনের পরিবারে তার দাদি ছাড়া কেউ নেই। সেদিন জিমিনের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তের বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এ বাড়িতে কাজের মানুষেরও যদি দরকার নেই, তবুও একটা কাজের দোহাই দিয়ে যদি কারো জীবন চলে তাতে ক্ষতি কিসের? জঙ্কুককে রাজি করিয়ে তে এই বাড়িতেই জিমিন আর তার দাদির থাকার ব্যবস্থা করে। আজকে নো ছাড়েন কালুর বাপ, ইউ নো গো এনি জায়গা। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়েই হয়নি, কালুর বাপ কেমন করে হলাম?
নো, ইউ মিছা টক করছো। প্লিজ কালুর বাপ গো হাউসে, কালুর মিল্ক ফিনিশ সো হি কান্ট্রি মিল্ক বাই করতে হবে। আরে ও কুদ্দুসের বাপ, কালুন না, ছাড়ুন বলছি। হু আর ইউ ননসেন্স হিন্দু বয়, হোয়াই ইউ টক করছো আমার মাঝে? এবার থাম বুড়ি, মাথা গরম হয়ে যাচ্ছে। ইউ চ্যাট আপ কালুর বাপ, টেল মি হোয়াই ইউ আংরি। বুড়ি তোমার সেট আপের গোষ্ঠী কিলাই, ছাড়া মারে। শালি জিমিন তোর মেন্টাল তার ছিঁড়ে দাদিকে সামলা, তোদের দুইটারে মেরে কিন্তু যমুনায় ভাসাবো। উদ্ধার কর আমাকে, শালি ডাবচোর। দেখ শালা, তুই আমাকে ডাবচোর বলবি না, ইগোতে লাগে। তোমার গুয়ে লাগে। জঙ্কুক ভাই, এই চোরকে কেন ঘরে জায়গা দিয়েছেন? এই শালি তো স্যাসরা পকেট মার। ঘরের জিনিসপত্র হিসাব করেন জলদি, একটা কমলেই বুঝবেন এই চুনি চুরি করে চোরা বাজারে সাপ্লাই করে দিয়েছে। এই ভাবি, কাজটা ভালো করেননি আপনি। দুঃখে অঙ্গে অঙ্গে যন্ত্রণা করছে। সবার ধৈর্যের বাঁধ যখন ভাঙতে বসেছে, ঠিক তখনই জঙ্কুক গম্ভীর গর্জনে ধমক দিল। শব্দটা বজ্রপাতের মতো পড়ল। মুহূর্তেই চারপাশ স্তব্ধ হয়ে গেল। বিদ্যার অদ্ভুত পাগলামিও নিমেষে উড়ে গেল। সে কয়েক মুহূর্ত চারপাশ তাকিয়ে তারপর বলল, মাফ করবেন, তবে আমি আপনাকে এমন করে ধরেছি কেন? লাভিং করতে। ওইটা আবার কি? আপনার জানার দরকার নেই, আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। জিমিন তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। সুগা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাপ রে বাপ, বউ না থেকে অত যন্ত্রণা, থাকলে না জানি কি হতো। দুপুর গড়িয়ে বিকেল। জঙ্কুক এই সময়ের পুরোটাই নিচে কাটিয়েছে। উপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। তেকে খাবার খেয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠছিল। সেই অস্বস্তি ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সারাদিন হলরুমে বসেই কাজে নিমগ্ন ছিল। সকিনাকে দিয়ে তের রুমে নাস্তা পাঠিয়েছিল, কিন্তু তে একবারের জন্য নিচে আসেনি। জঙ্কুক কি করছে, কোথায় আছে, তা জানার বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করেনি। তার এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেঈমান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর জঙ্কুকের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতেই সে কিচেনে যায়। আজ সে নিজ হাতে তের জন্য রান্না করবে বিদেশি খাবার, ডেনমার্কের পরিচিত একটা স্যুপ। রান্নাঘর থেকে বাকিদের বের করে শুধুমাত্র আয়ুকে নিজের পাশে রেখেছে। তবে সকিনা মাঝে মাঝেই উকি দিচ্ছে। আয়ুকে তার একদমই সুবিধার মনে হচ্ছে না। যদি সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা গড়ে তোলে, তাহলে টেয়াপার কি হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। সুগাও তার পেছনে উকি দিচ্ছে। সেও এই ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রাখছে। এমন সময় হঠাৎ সুগা গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরে উঠে পেছনে তাকাতেই দেখে জিমিন তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করছে। এই চুন্নি, আমার পেছনে কি? দূরে গিয়ে বল, কাছে মরলে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা, দেখছিস না জঙ্কুক সাহেবের উপর নজর রাখছি। কেন রে, তোর এত নজর রাখতে হবে কেন? তোর নজর রাখার দরকার নেই। আমি কি মরে গেছি? গুয়লি, তুই গিয়ে গুয়ের ব্যবসা কর, এখানে তোর কাজ নেই, যা ভাগ। ভাগলে তোরে নিয়েই ভাগবো। আসো শালি, বাথরুম থেকে তোমার একেবারে গু উঠায়ে খাওয়াই।